সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো। এবং আশা করি আমার সাউন্ড স্পষ্ট শোনা যাচ্ছে। সবাইকে আজকের এই রেকর্ডেড ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আতিকুর রহমান। আমরা আজকে যে কোর্সের বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে পলিটিক্যাল সোসিওলজি বা রাজনৈতিক সমাজ বিজ্ঞান। এটা রাষ্ট্রবিজ্ঞান অনার্স তৃতীয় বর্ষের একটা কোর্স। আমাদের আজকের পাঠ হচ্ছে রাজনৈতিক সমাজ বিজ্ঞান, উৎপত্তি ও বিকাশ। আমরা এই লেসনের অধীনে যে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেগুলো হচ্ছে গিয়ে রাজনৈতিক সমাজবিজ্ঞান এর উৎপত্তি, রাজনৈতিক সমাজবিজ্ঞান বিষয়ের উদ্ভবের কারণসমূহ এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশ। এই লেসন শেষে তোমরা কি কি শিখতে পারবে? দেখো, রাজনৈতিক সমাজবিজ্ঞান বিষয়ের উদ্ভবের পটভূমি বিশ্লেষণ করতে পারবে, অর্থাৎ কোন পরিস্থিতির প্রেক্ষাপটে রাজনৈতিক সমাজবিজ্ঞান বিষয়টি উদ্ভব হয় সেই বিষয়টা তোমরা বিশ্লেষণ করতে পারবে। রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশের বিভিন্ন পর্যায় ব্যাখ্যা করতে পারবে। রাজনৈতিক সমাজবিজ্ঞান উৎপত্তি হয়ে কিভাবে আজকের এই অবস্থানে এসেছে সেই বিষয়গুলো তোমরা ব্যাখ্যা করতে পারবে। তাহলে আমরা আজকে আমাদের মূল আলোচনা চলে যাই। রাজনৈতিক সমাজবিজ্ঞান, উৎপত্তি ও বিকাশ। ওকে, অন্যান্য সামাজিক বিজ্ঞানের মতো রাজনৈতিক সমাজবিজ্ঞান বা রাজনৈতিক সমাজতত্ত্ব, এটাকে অনেক সময় রাজনৈতিক সমাজতত্ত্ব বলা হয়ে থাকে, এই সাবজেক্টটির উদ্ভব নিয়ে অনেক মতভেদ রয়েছে। অনেক বিশ্লেষকই মনে করেন যে আসলে প্লেটো এবং অ্যারিস্টটল এই দুইজনের যে লেখনী সেখানে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উপাদান পাওয়া যায়। যদিও প্লেটো কিংবা অ্যারিস্টটল এই দুজনের কেউই কোথাও রাজনৈতিক সমাজবিজ্ঞান এই শব্দটি বা এই বিষয় নিয়ে কোনো কথা বলেননি। প্লেটো তার আদর্শ রাষ্ট্রে ন্যায় প্রতিষ্ঠার কথা বলেছেন এবং সেখানে কিন্তু তিনি তিন ধরনের শ্রেণীতে বিভক্ত করেছেন নাগরিকদেরকে। অর্থাৎ এখানেও তিনি পরোক্ষভাবে একটা সমাজে একটা স্তর বিন্যাসের সৃষ্টি করেছেন। আবার এরিস্টটলের থিওরিতে আমরা যদি যাই, এরিস্টটল কিন্তু রাষ্ট্রের সবাইকে নাগরিকের মর্যাদা দেন, তিনি দাসপ্রথাকে সমর্থন করেছেন। পরোক্ষভাবে তিনি সামাজিক স্তর বিন্যাসকেই প্রাধান্য দিয়েছেন এবং তিনি রাষ্ট্রকে পরিবারের একটা সম্প্রসারিত রূপ হিসেবে ব্যাখ্যা দিয়েছেন। আমরা জানি যে পরিবার একটা সামাজিক প্রতিষ্ঠান, অর্থাৎ এখানেও সমাজের একটা প্রভাব রাষ্ট্রের মধ্যে রয়ে গেছে। ওকে, আবার আমরা যদি মধ্যযুগের চিন্তাবিদদের দিকে দেখি, মধ্যযুগের চিন্তাবিদদের অনেকের লেখায় কিন্তু রাজনৈতিক সমাজবিজ্ঞানের কিছু উপাদানের উপস্থিতি পাওয়া গেছে, বিশেষ করে সিসেরো, সেন্ট অগাস্টিন এবং সেন্ট থমাস একুইনাস। কিন্তু এই যে প্রাচীন যুগের এবং মধ্যযুগের যেসব থিওরিস্টের কথা আমরা বললাম, তাদের লেখায় এই রাজনৈতিক সমাজবিজ্ঞানের কিছু উপাদানের উপস্থিতি পেলেও আমরা স্পষ্ট করে বলতে পারি যে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উৎপত্তি তখন হয়েছে। তাহলে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব কখন? মূলত স্বতন্ত্র বিষয় হিসেবে, অর্থাৎ একটি সেপারেট ডিসিপ্লিন হিসেবে রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব হয় মূলত ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে। এখন সমাজবিজ্ঞানীরা কি করেন? সমাজবিজ্ঞানীরা দাবি করেন যে এটি একটি সমাজবিজ্ঞানের শাখা। আবার রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন যে না, রাজনৈতিক সমাজবিজ্ঞান হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানের একটি ক্ষেত্র। কিন্তু আসলে এটা কি কোনো সাবজেক্টের উপক্ষেত্র নাকি আলাদা একটা সাবজেক্ট? অধিকাংশ সমাজবিজ্ঞানী সমাজ কাঠামোর উপাদান সমূহকে স্বাধীন হিসেবে ব্যাখ্যা করেন। সমাজ কাঠামোর কি কি উপাদান রয়েছে, যেমন ফ্যামিলি, রিলিজন। আবার অনেক রাষ্ট্রবিজ্ঞানী রাজনৈতিক কাঠামোর যেসব উপাদান রয়েছে, যেমন রাষ্ট্র, আইন, এগুলাকে তারা স্বাধীন হিসেবে দাবি করে। কিন্তু আসলে কি এই উপাদানগুলো স্বাধীন? সমাজ কাঠামোর উপাদান কিংবা রাজনৈতিক কাঠামোর উপাদান এগুলো কিন্তু পরস্পর অবিচ্ছেদ্য। ওকে, প্রকৃতপক্ষে সমাজ কাঠামো এবং রাজনৈতিক কাঠামোর যেসব উপাদান এগুলো একে অপরের সাথে অবিচ্ছেদ্যভাবে সম্পর্কিত এবং একে অন্যের দ্বারা গভীরভাবে প্রভাবিত। তার মানে এখানে একটা ইন্টার রিলেশন রয়েছে। এই আন্তঃসম্পর্কটা বুঝতে একটা আন্তঃবিষয়ক সংযোগ সেতু বা ইন্টার ডিসিপ্লিনারি ব্রিজ প্রয়োজন এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানই হলো গিয়ে সেই আন্তঃবিষয়ক সংযোগ সেতু। ওকে, এ প্রসঙ্গে ইতালিয়ান একজন রাজনৈতিক সমাজবিজ্ঞানী জিওভান্নি সার্থোরি তিনি বলেছেন যে পলিটিক্যাল সোসিওলজি কেম ইনটু এক্সিস্টেন্স এজ এ ব্রিজ টু ফিল আপ দ্য গ্যাপ বিটুইন দ্য পলিটিক্যাল সায়েন্স এন্ড দ্য সোসিওলজি। অর্থাৎ পলিটিক্যাল সোসিওলজি কেন উদ্ভব হয়েছে? এজ এ ব্রিজ টু ফিল আপ দ্য গ্যাপ বিটুইন দ্য পলিটিক্যাল সায়েন্স এন্ড দ্য সোসিওলজি। রাষ্ট্রবিজ্ঞান এবং সমাজবিজ্ঞান এই দুইয়ের মধ্যে গ্যাপটাকে ফিল আপ করার জন্য বা গ্যাপটাকে পূরণ করার জন্য একটা সংযোগ সেতু হিসেবেই
রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভব। ওকে, রাজনৈতিক সমাজবিজ্ঞানের উদ্ভবের পিছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। কি কি কারণগুলো আমরা একটু দেখে নিই। প্রথম কারণ হচ্ছে যে রাষ্ট্রবিজ্ঞানীরা ওই সময়ে অর্থাৎ ঊনবিংশ শতাব্দীর শেষ পর্যন্ত রাষ্ট্রবিজ্ঞানীরা রাজনীতি বিশ্লেষণে বিভিন্ন গতানুগতিক পদ্ধতির প্রয়োগ করতেন। এই পদ্ধতিগুলোর মাঝে কি কি আছে, যেমন আদর্শবাদী পদ্ধতি বা আইডিয়ালিস্টিক অ্যাপ্রোচ, বর্ণনামূলক পদ্ধতি, আইনগত পদ্ধতি। এসব পদ্ধতিতে রাষ্ট্রকে আলোচনার কেন্দ্রবিন্দু হিসেবে দেখা হতো এবং রাষ্ট্রের যে প্রতিষ্ঠানসমূহ সেগুলার বিভিন্ন আইনি দিক নিয়ে আলোচনা করা হতো, সেগুলোকে জাস্ট বর্ণনা করা হতো। ঠিক আছে, এই যে একটা সনাতনী দ্বারা এটার প্রতি ক্রমে এক অসন্তোষ বাড়তে থাকে। কেন অসন্তোষটা বাড়ে? কারণ হচ্ছে যে রাজনৈতিক প্রতিষ্ঠান সমূহের শুধু বর্ণনা কিংবা আইনগত পদ্ধতি আলোচনা করলেই রাজনীতিকে সঠিকভাবে বিশ্লেষণ করা যায় না। তো এইটা একটা কারণ ছিল যে নতুন ধরনের একটা ডিসিপ্লিন প্রয়োজন। দ্বিতীয় কারণটা হচ্ছে যে কিছু সংখ্যক রাষ্ট্রবিজ্ঞানী রাজনীতি বিশ্লেষণের ক্ষেত্রে সমাজবিজ্ঞানীদের যে চিন্তাধারা, তাদের যে অনুপ্রবেশ, এটাকে তারা মেনে নিয়েছিলেন এবং রাজনৈতিক বাস্তবতা সমূহকে নতুন আঙ্গিকে সমাজের বিভিন্ন উপাদানের সাপেক্ষে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ বা অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা এম্পেরিক্যাল এক্সপেরিয়েন্স থেকে ব্যাখ্যা করতে তারা শুরু করে। ওকে, তৃতীয় কারণটা হচ্ছে রাজনীতির ক্ষেত্র প্রসারিত হওয়া। পলিটিক্স একটা সময় আমরা জানি যে প্রাচীন গ্রিকে একটা সময় নগর রাষ্ট্র ছিল। নগর রাষ্ট্রে নাগরিকগণ ছিল কম, আয়তন ছিল ছোট, ওগুলো ম্যানেজ করতে তেমন কষ্ট করতে হতো না। কিন্তু যখনই রাষ্ট্রের পরিধি বৃদ্ধি পেয়ে যায়, আরো অনেক বিষয় সামনে চলে আসে, অনেক সমাজে অনেক গ্রুপের সৃষ্টি হয়, তাদের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এগুলার প্রেক্ষিতে পলিটিক্সের স্কোপটাও কি বেড়ে যায় বা পলিটিক্সের পরিধিটাও প্রসারিত হয়ে যায়। তখন রাষ্ট্রবিজ্ঞানের যে সনাতন পদ্ধতিগুলা, সেগুলা দিয়ে রাজনীতিকে বিশ্লেষণ করা যায় না। সুতরাং এক্ষেত্রেও সমাজের এইসব উপাদান বিশ্লেষণের জন্য একটা নতুন ধরনের ডিসিপ্লিন প্রয়োজন ছিল। চতুর্থ কারণটা হচ্ছে রাষ্ট্রের এবং সমাজের পার্থক্য স্পষ্ট হওয়া। এর আগে রাষ্ট্র এবং সমাজের পার্থক্য কেউ স্পষ্ট করেনি, কিন্তু যখনই রাজনীতির ক্ষেত্র প্রসারিত হয়ে গেল, রাষ্ট্রের পরিধি বৃদ্ধি পেতে লাগলো, রাষ্ট্রের কার্যাবলী বৃদ্ধি পেতে লাগলো, তখন আসলে রাষ্ট্র এবং সমাজ এই দুইটা সম্পূর্ণ আলাদা এন্টিটি, এটার পার্থক্য স্পষ্ট হয়ে যায়। ফলে এই দুইয়ের উপাদানের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ করতে গিয়ে একটা নতুন ডিসিপ্লিনের প্রয়োজন হয়। এখান থেকেই এইসব কারণেই মূলত রাজনৈতিক সমাজবিজ্ঞানের উৎপত্তি হয়। আমরা এখন দেখবো রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশ কিভাবে ঘটে। ওকে, মূলত 19 শতকের শেষ ভাগে কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার আমরা সবাই জানি কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার দুইজন জার্মান সমাজবিজ্ঞানী মূলত। তো এই দুইজন 19 শতকের শেষ ভাগে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আলোচনার সূত্রপাত করেন। তারা রাজনীতিকে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করেন। কার্ল মার্কসের অনেকগুলো থিওরি আমরা জানি, এর মাঝে একটা থিওরি হচ্ছে গিয়ে থিওরি অফ ক্লাস স্ট্রাগল বা শ্রেণী সংগ্রাম তত্ত্ব। মূলত তার সমাজতাত্ত্বিক যেসব থিওরি রয়েছে, এটার মূল থিওরি হচ্ছে কি থিওরি অফ ক্লাস স্ট্রাগল। এখানে তিনি রাজনৈতিক ব্যবস্থার নতুন ধরনের একটা ব্যাখ্যা নিয়ে এসেছেন। তার মতে রাষ্ট্রের উদ্ভব প্রকৃতিগত নয়, বরং এটা হচ্ছে গিয়ে শ্রেণী সংগ্রামের ফল। কার্ল মার্কসের এ বিষয়ে একটা উক্তি আমরা জানি যে দ্য হিস্ট্রি অফ অল হিথারথু এক্সিস্টিং হিউম্যান সোসাইটি ইজ দ্য হিস্ট্রি অফ ক্লাস স্ট্রাগলস। অর্থাৎ সকল জ্ঞাত মানব সমাজের ইতিহাস হচ্ছে শ্রেণী সংগ্রামের ইতিহাস। ওকে, তিনি মানব সত্তার পরিপূর্ণ বিকাশের জন্য রাষ্ট্রের চেয়ে বরং সমাজকে বেশি গুরুত্ব দিয়েছেন। তিনি এজন্য বলেন যে ম্যান কুড অনলি রিয়েলাইজ হিজ ফুল পটেনশিয়ালিটিস ইন সোসাইটি, নট থ্রু দ্য স্টেট। অর্থাৎ মানব সত্তার পরিপূর্ণ বিকাশ শ্রেণীহীন সমাজেই সম্ভব, রাষ্ট্রের মাধ্যমে সম্ভব নয়। সেজন্য তিনি কিন্তু ক্লাসলেস সোসাইটি প্রতিষ্ঠার কথা বলেছেন, যদিও তার এই মতবাদ অনেক সমালোচিত হয়েছে। আমরা এবার চলে যাই ম্যাক্স ওয়েবারের কাছে। ম্যাক্স ওয়েবার কি বলেছেন? ম্যাক্স ওয়েবার মূলত রাষ্ট্রের ক্ষমতার প্রকৃতি এবং বৈধতার ধরন নিয়ে আলোচনা করেন এবং তিনি ক্ষমতার বৈধতার উপর জোর দেন, রেশনালাইজেশন অফ পাওয়ার। এবং সেজন্য তিনি কিন্তু রাষ্ট্র পরিচালনার জন্য যৌক্তিক ক্ষমতা সম্পন্ন এবং বিশেষ কার্যক্রম সম্পাদন করতে পারে এরকম একটা স্থায়ী শ্রেণীর প্রয়োজনীয়তা অনুভব করেছেন, যেটা থাকবে আনুষ্ঠানিক, এবং সেটাকে তিনি নাম দিয়েছেন আমলাতন্ত্র। ম্যাক্স ওয়েবারকে আমরা জানি তিনি আমলাতন্ত্রের জনক। 1908 সালে আর্থার বেন্টলি তার প্রসেস অফ গভর্নমেন্ট গ্রন্থে তিনি বলেন যে রাজনীতির
মৌল বিষয়গুলোর উৎস রাষ্ট্র। তাহলে রাজনীতির মৌল বিষয়গুলোর উৎস আসলে কি? তিনি সমাজের বিভিন্ন গোষ্ঠীর কার্যকলাপ এবং এই গোষ্ঠীসমূহের মধ্যে যে ইন্টার রিলেশন, এইটার উপর ভিত্তি করে রাজনীতিকে বিশ্লেষণ করার পক্ষে মত দেন। বেন্টলির এই মতবাদের উপর পরবর্তীতে গোষ্ঠীতত্ত্বের সূচনা হয়। বেন্টলির আরেকজন সমকালীন চিন্তাবিদ গ্রাহাম ওয়ালেসের গ্রন্থের নাম হচ্ছে দ্য হিউম্যান নেচার ইন পলিটিক্স। এই গ্রন্থে তিনি বলেন যে রাজনীতি বিশ্লেষণে কেবল রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর গুরুত্ব না দিয়ে বরং ব্যক্তির আচরণের দিককে গুরুত্ব দিতে হবে, এবং এটা থেকেই মূলত আচরণবাদী বিশ্লেষণ, রাজনীতির যে আচরণবাদী পদ্ধতি, সেটার পথ সুগম হয়। এরপরে আমরা আসি এলিট মতবাদের কি ভূমিকা রয়েছে রাজনৈতিক সমাজ বিজ্ঞানের বিকাশের ক্ষেত্রে। এলিট শব্দটা মূলত সপ্তদশ শতকে শোনা গেলেও বিংশ শতকে এটি ব্যাপকভাবে ব্যবহার করেন দুইজন ইতালিয়ান সমাজবিজ্ঞানী। দুইজনের নাম হচ্ছে বিলফ্রেডো পেরেটো এবং গায়েটানো মস্কা। তোমরা অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ পলিটিক্স নামক আরেকটা কোর্সে এই এলিট থিওরি আরো বিশদভাবে পড়বে, এবং আমরা এই কোর্সেও কিন্তু এলিট থিওরি ব্যাখ্যা করব। বিলফ্রেডো পেরেটো এবং গায়েটানো মস্কা এই দুইজনের মতে প্রত্যেকটা সমাজেই কিছু সংখ্যক ব্যক্তিবর্গ থাকে যারা কি করে অন্যদেরকে নিয়ন্ত্রণ করে, এবং তারা তাদের মেধা, বুদ্ধি এবং কখনো তাদের শক্তি প্রয়োগের মাধ্যমে অন্যদেরকে নিয়ন্ত্রণ করে সমাজে তাদের একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করে, রাজনীতিতে তারা প্রভাব ফেলে। এই গ্রুপটাকেই তারা বলেছেন যে এই গ্রুপটাই হচ্ছে কি এলিট। ওকে, বিলফ্রেডো পেরেটো এবং গায়েটানো মস্কা এই দুজনের পর যার এলিট থিওরি সবচেয়ে বিখ্যাত, তিনি হচ্ছেন জার্মান রাষ্ট্রবিজ্ঞানী রবার্ট মিশেল। তিনি তার এলিট মতবাদে গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি ব্যাখ্যা করেছেন। গোষ্ঠীতন্ত্রের লৌহবিধি দিয়ে মূলত তিনি বুঝিয়েছেন যে প্রতিটা সমাজেই সমাজ বিবর্তনের সাথে সাথে সবকিছু পরিবর্তন হলেও আসলে এলিটদের কর্তৃত্ব এবং তাদের যে আধিপত্য, এটা সবসময় বিদ্যমান থাকে, যেটাকে তিনি আয়রন ল অফ অলিগার্কি বলেছেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এলিট তত্ত্বটি আরো বিকশিত হয়, এবং এখানে আরো অনেক রাষ্ট্রবিজ্ঞানী এবং সমাজবিজ্ঞানী এলিট তত্ত্বের বিকাশে ভূমিকা রাখেন। এর মধ্যে আমেরিকান দার্শনিক জেমস বার্নহ্যাম এবং আমেরিকান সমাজবিজ্ঞানী সি রাইট মিলস, এই পূর্বের যে তিনজন বিলফ্রেডো পেরেটো, গায়েটানো মস্কা এবং রবার্ট মিশেল, এদের মতবাদের সাথে একটু ভিন্ন মাত্রার ব্যাখ্যা তারা নিয়ে আসেন। এবং সি রাইট মিলসের দ্য পাওয়ার এলিট আমরা পরবর্তীতে পড়লে বুঝতে পারবো যে এটা কোন কোন দিক থেকে আগের তিনজনের থিওরির চেয়ে একটু ভিন্ন রয়েছে। সো এই এলিট মতবাদের উদ্ভব এবং এলিট মতবাদের ব্যাখ্যার মাধ্যমে রাজনৈতিক সমাজবিজ্ঞান আরো বিস্তৃত হয়। ওকে, এর মধ্যে 1925 সালে চার্লস ই মেরিয়াম, তার একটা বইয়ের নাম হচ্ছে দ্য নিউ অ্যাসপেক্টস অফ পলিটিক্স, এখানে তিনি রাজনীতির সমাজতাত্ত্বিক এবং মনস্তাত্ত্বিক এই চলকগুলোকে গুরুত্ব দেন, এবং তিনি রাজনীতি বিশ্লেষণের মৌলিক বিষয় হিসেবে আচরণকে গ্রহণ করার পক্ষে মত দেন। অর্থাৎ তার বক্তব্য হচ্ছে যে রাজনীতি বিশ্লেষণ করতে গেলে ব্যক্তি এবং গ্রুপের আচরণকে ব্যাখ্যা করতে হবে। পরবর্তী দশকে তার নেতৃত্বে আমেরিকার শিকাগো বিশ্ববিদ্যালয়ে আচরণবাদী আন্দোলন জোরদার হয়, এবং এখানে তাকে সমর্থন দেন হ্যারল্ড ডি লাসওয়েল, ডেভিড ট্রুম্যান, হার্বার্ট সাইমন, গ্যাব্রিয়েল আলমন্ডের মতো রাষ্ট্রবিজ্ঞানীরা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে এই আচরণবাদ আরো জনপ্রিয়তা লাভ করে। আচরণবাদের মূল প্রতিপাদ্য কি? আচরণবাদের মূল প্রতিপাদ্য ছিল যে রাজনৈতিক ঘটনাকে ব্যক্তির পর্যবেক্ষণযোগ্য আচরণের আলোকে বিশ্লেষণ করা। আচরণ অর্থাৎ রাজনৈতিক ঘটনাগুলোকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিষ্ঠানের দিক থেকে কিংবা আইনগত দিক থেকে বিশ্লেষণ না করে ব্যক্তির আচরণের আলোকে বিশ্লেষণ করতে হবে। ব্যক্তি এক এক সময় সমাজের সদস্য হিসেবে, কখনো রাষ্ট্রের সদস্য হিসেবে, কখনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বা সমাজের অভ্যন্তরীণ বিভিন্ন গোষ্ঠীর সদস্য হিসেবে এক এক সময় সে এক এক রকম আচরণ করে, এবং কোন সমাজবদ্ধ গোষ্ঠী বা শ্রেণী রাজনৈতিক ব্যবস্থা কি ধরনের আচরণ করে বা কোন ধরনের নির্দিষ্ট আচরণ করে, সেটার আলোকে রাজনীতি বিশ্লেষণ করার পক্ষে মত দেন এই আচরণবাদী। এবং আচরণবাদ আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাপ্রোচ হিসেবে প্রতিষ্ঠিত হয়, এবং রাজনীতি বিশ্লেষণে আচরণবাদের গুরুত্ব অপরিসীম। এরপরে আমরা চলে আসি 1950-এর দশকে। ডেভিড ট্রুম্যান নামক ভদ্রলোক, তিনি তার দ্য গভর্নমেন্টাল প্রসেস গ্রন্থে তিনি গোষ্ঠী
বা সংঘ, গ্রুপ বিশ্লেষণের মাধ্যমে রাজনীতি বিশ্লেষণের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি মনে করেন যে রাজনীতিতে বিভিন্ন সামাজিক সংঘের ক্ষমতা, স্বার্থ এবং দ্বন্দ্ব বিশেষভাবে সক্রিয়। অর্থাৎ তিনি সমাজে অবস্থিত বিভিন্ন গোষ্ঠী বা গ্রুপ এগুলোর কার্যক্রমকে ফোকাস করেছেন এবং তিনি মনে করেন যে এই গ্রুপগুলোর মধ্যে সবসময় ক্ষমতার দ্বন্দ্ব রয়েছে, স্বার্থের দ্বন্দ্ব রয়েছে এবং এটা সবসময় সক্রিয়। এটা যে কোনো সমাজে এগুলো সক্রিয় থাকে এবং এই দ্বন্দ্ব কিভাবে নিরসন করা যায়, এই গ্রুপগুলা কিসের জন্য দ্বন্দ্বে জড়িত হয়, এইসব বিষয়গুলা বিশ্লেষণে হচ্ছে কি রাজনীতি বিশ্লেষণের মূল বিষয়। এবং এই বিষয়গুলার প্রেক্ষিতে মূলত সনাতন ধারার যে রাষ্ট্রবিজ্ঞান, সেখান থেকে বেরিয়ে নতুন এক ধরনের রাষ্ট্রবিজ্ঞানের নতুন এক ধরনের শাখার প্রয়োজন হয়, যেটাকে রাজনৈতিক সমাজবিজ্ঞান আমরা বলতেছি। রাজনৈতিক সমাজবিজ্ঞান এভাবেই বিকশিত হতে থাকে এবং রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশের যে সাম্প্রতিক ধাপ, সেটা পূর্বের তুলনায় আরো অভিজ্ঞতালব্ধ এবং আরো বিশ্লেষণমূলক। এবং সাম্প্রতিক ধাপে রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা সমাজ এবং রাষ্ট্রের যে বিভিন্ন উপাদান এগুলোর মধ্যে সম্পর্ক ব্যাখ্যায় তারা অভিজ্ঞতালব্ধ জ্ঞান বা এম্পেরিক্যাল যে এক্সপিরিয়েন্স সেটাকে তারা গুরুত্ব দেন এবং সমাজে বিদ্যমান বিভিন্ন প্র্যাকটিস, বিভিন্ন গ্রুপের মধ্যকার কার্যক্রম, বিভিন্ন গ্রুপের মধ্যকার ইন্টারাকশন, এইসবের উপর ভিত্তি করে তারা সাধারণীকরণ করেন বা জেনারেলাইজেশন করেন। রাজনৈতিক সমাজবিজ্ঞানের সাম্প্রতিক যেসব চিন্তাবিদ রয়েছেন তাদের অনেকেই রয়েছেন, আমরা এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটা নাম এখানে বলতে পারি, যে এস এম লিপসেট, মোর, হান্টার, রবার্ট ঢাল, ওনারা হচ্ছেন উল্লেখযোগ্য। ওকে, তো রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশ প্রক্রিয়া আসলে এখনো চলমান, যেহেতু এটা সমাজের সাথে সম্পর্কিত একটা বিষয়। রাজনৈতিক সমাজবিজ্ঞানীরা মনে করেন যে সমাজ তো সবসময় টিকে থাকবে, তাহলে সমাজ যদি টিকে থাকে রাষ্ট্র টিকে থাকবে। সমাজের এবং রাষ্ট্রের যেসব বিভিন্ন উপাদান এগুলোর মধ্যে সম্পর্ক ব্যাখ্যা করতে গেলে কোন উপাদান কোনটাকে কিভাবে প্রভাবিত করে, এটা বিশ্লেষণ সবসময় চলতে থাকবে। তার মানে আলটিমেটলি রাজনৈতিক সমাজবিজ্ঞানের বিকাশ প্রক্রিয়াও সবসময় চলতে থাকবে। ওকে, তার মানে রাজনৈতিক সমাজবিজ্ঞান ক্রম বিকাশমান একটা সাবজেক্ট। সো এখানে আমাদের আলোচ্য বিষয় শেষ। যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, এই আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম এসবের উপর সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকলে সেই প্রশ্নটা তোমরা কমেন্ট বক্সে লিখবে, আমি পরবর্তীতে উত্তর দিয়ে দেব। সো আজকের ক্লাস থেকে আমরা কি শিখলাম, যে রাজনৈতিক সমাজবিজ্ঞান একটা স্বতন্ত্র বিষয় হিসেবে এর উদ্ভব হয় ঊনবিংশ শতাব্দীতে। এরপর আমরা দেখেছি যে কার লেখনীর মাধ্যমে, বিশেষ করে কার্ল মার্কস এবং ম্যাক্স ওয়েবার, তাদের লেখনীর মাধ্যমে রাজনৈতিক সমাজবিজ্ঞানের আলোচনার সূত্রপাত হয়। এরপরে আমরা আর্থার বেন্টলির কথা দেখেছি, গ্রাহাম ওয়ালেস তার সমকালীন চিন্তাবিদের কথা বলেছি। এরপরে আমরা এলিট থিওরিস্ট বিলফ্রেডো পেরেটো, গাইটানো মস্কা, রবার্ট মিশেল, সিরাইট মিলস, তাদের কথা আমরা বলেছি। এরপর ডেভিড ট্রুম্যানের গ্রুপ তত্ত্বের কথা আমরা বলেছি এবং আচরণবাদী থিওরিস্ট যারা রয়েছেন তাদের কথা আমরা বলেছি। অর্থাৎ রাজনৈতিক সমাজবিজ্ঞানে কাদের অবদান রয়েছে সেই বিষয়গুলো আমরা যথাসম্ভব ক্রোনোলজিক্যালি বা সময়ের ধারাবাহিকতার সাথে সঙ্গতি রেখে আলোচনার চেষ্টা করেছি। আশা করি রাজনৈতিক সমাজবিজ্ঞানের উৎপত্তি ও বিকাশ বিষয়ে আমরা একটা ক্লিয়ার ধারণা পেয়ে গেছি এবং আমাদের শিখন ফল বা লার্নিং আউটকামস আমরা সাকসেসফুলি অর্জন করতে পেরেছি। আমরা পরবর্তী পাঠে আলোচনা করব রাজনৈতিক সমাজবিজ্ঞান, এর সংজ্ঞা ও প্রকৃতি। সবাইকে মনোযোগ দিয়ে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। সো আশা করি খুব শীঘ্রই তোমাদের সাথে আবার দেখা হবে এই কোর্সের এই ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।